নমস্কার। আজ 8ই জুলাই 2026। আমার দিনপঞ্জির আরেকটি পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আর সকালে বৃষ্টির মুখ দেখতে হয়নি। বৃষ্টি নেই, আজকে সে অনুপস্থিত। আজকে আবার রোদ ঝলমলে একটা দিন, সেটাও বলা যাবে না, কারণ আকাশের মুখ ভার করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। কিন্তু এখন হচ্ছে না, সকালবেলাটা বৃষ্টি নেই। তো আজকে ভাবলাম যে গাছে আমার বারান্দার যে গাছগুলি, টবগুলিতে নয়নতারা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে দুটো তো বেঁচে আছে, দুটো তো বাঁচছে না। তো তাদের মধ্যে একটাতে মরা গাছটাকে তুলে আমার কাছে যে আরও দুটো, প্রথমে যে দুটো নয়নতারা গাছ কিনে এনেছিলাম তার থেকে একটা কলাম তৈরি করব। তো সেই মতো সেই গাছের থেকে একটা ডাল কেটে টবটাতে লাগালাম। জানি না হবে কি না। আমি আগে কোনো দিনও এইভাবে নয়নতারা গাছের কলাম তৈরি করিনি, বা আমার মনে পড়ছে না। হয়তো ছোটোবেলায় করেছিলাম, কিন্তু এখন আমার মনে পড়ছে না। আর আজকাল এই সব কাজগুলো, ছোটোবেলায় কী হতো, একটা ধৈর্য ছিল, একটা টেনেসিটি ছিল, যে একটা কলাম তৈরি করে সেটাকে নিয়মিত যত্ন করা, সেই গাছটাকে আস্তে আস্তে বড় করে তোলা। কিন্তু এখন জানি না, আস্তে আস্তে আমার মধ্যে থেকে সেই টেনেসিটিটাই চলে যাচ্ছে। এটাই বোধহয় বয়সের ধর্ম। আর এই গাছটাতে বেশ ফুল ফোটে প্রত্যেক দিনই। আর ওই পাশে যে এই গাছটা আছে, সেই গাছটা, এই টবটার গাছটাকেই আজকে আমি রিপ্লেস করব। আরও কিছু গাছ কেনার কথা ছিল, আজকে ভেবেছিলাম বেরোবো, কিন্তু আজকে আর বেরোলাম না। এই যে এই ডালটাকে কেটে আমি এবার ওই টবটাতে গিয়ে বসিয়ে দেবো। এবং সেই সঙ্গে সঙ্গে একটা বুস্টার আছে আমার কাছে, একটা গ্রোথ বুস্টার, সেই গ্রোথ বুস্টারটাও দিয়ে দেবো, যাতে ডালটা থেকে তাড়াতাড়ি শিকড় বেরোয় এবং একটা সুস্থ সবল গাছ আমি পেতে পারি। দেখা যাক কতদূর কী হয়, চেষ্টা তো করি, তারপর দেখা যাবে। এই যে এই টবটাতে আমি মরা গাছটাকে তুলে ফেলে ডালটা লাগিয়ে দিলাম। আর এবার দেখা যাক, জল টল দিয়ে একটু বুস্টারটাও দিয়ে দিলাম। বুস্টারটা দেওয়ার পর দেখা যাক যে সত্যি সত্যিই চারা গাছটা বেঁচে থাকে কিনা। আজ সকাল থেকে অফিসে কাজের প্রেশার যেমন ছিল, অর্থাৎ কাজের চাপ অত্যন্ত বেশি ছিল, তার ফলে বেলা শেষে এত বেশি ক্লান্ত হয়ে পড়লাম যে আর কোথাও বেরোনোর মতো মানসিকতা ছিল না। আর সকালবেলা একটা খবর শুনেছিলাম টিভির পর্দায়, যে বারুইপুরের যে নৃশংস ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার মূল অভিযুক্ত যিনি বা সে কাল রাত্রে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে। এনকাউন্টারের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা নতুন নয়। আমাদের জন্মের ঠিক পরে পরে যখন পশ্চিমবঙ্গে নকশাল মুভমেন্ট চলছিল, তখন বেশ কিছু রাজনৈতিক নেতা, যারা সেই নকশাল মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, কিংবা সেই সময় নকশাল সেজে সমাজের বুকে দাপিয়ে বেড়ানো কিছু দুষ্কৃতী, তারাও কিন্তু পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছিলেন। এরকম গল্প আমরা অনেক শুনেছি। শুধুমাত্র শুনেছি তাই নয়, বিভিন্ন ধরনের সিনেমাতেও এর প্রতিফলন ঘটেছে। আর 2025-এও আমরা একটা এনকাউন্টার দেখেছি উত্তরবঙ্গে। তাই এনকাউন্টারের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের কাছে খুব একটা নতুন নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার প্রথমে খবরটা শুনে মনে হয়েছিল, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমার মনে হয়েছিল যে এনকাউন্টার মানে তো কিছুটা হলেও এটা একটা সামারি জাস্টিস, তো সেটা কি ঠিক? তো আমি সেই জন্য একটা কনফ্লিক্টের মধ্যে ছিলাম। কিন্তু তারপর আজকে সন্ধেবেলা টিভি খুলে আমি বিভিন্ন মানুষের প্রতিক্রিয়াটা দেখছিলাম। সবচেয়ে আমাকে যেটা বেশি বিচলিত করলো সেটা হচ্ছে যে গত 10 বছর কি তারও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে যেসব নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, কিংবা প্রতিবাদী কণ্ঠরোধ করার জন্য যেসব খুনের ঘটনা ঘটেছে, সেই সব ঘটনাগুলোতে কিন্তু যারা প্রকৃত অপরাধী বা দোষী, তাদের কারোরই সেরকম শাস্তি হয়নি। কিছু কিছু মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু সেগুলো কার্যকর হয়নি। দোষীরা এখন বহাল তবিয়তে জেলের ভাত খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই যে দোষীদের জেলে বসিয়ে রাজার হালে রাখা হচ্ছে, তাদের পেছনে কিন্তু আমাদের পকেট থেকে যে ট্যাক্সের টাকাটা যাচ্ছে, সেই টাকারই একটা বিরাট অংশ ব্যয় করা হচ্ছে। আমি একটা পরিসংখ্যানে দেখছিলাম, টিভিতেই দেখাচ্ছিল, যে একজন বন্দি, মাথাপিছু একজন বন্দির জন্য সরকারের দিনের খরচ হয় 121 টাকা।
সেই রকম এই পশ্চিমবঙ্গে প্রায় ধরুন ওনারা বলছেন যে 1.25 লক্ষ বন্দী রয়েছেন। তো তাদের জন্য সরকারে কত কোটি টাকা খরচা হচ্ছে প্রতি মাসে বা বছরে, সেটা তো একটা মানে একটা ভাবনার বিষয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের যে আইনের যে প্রসেস, সেই প্রসেসটা সেই দীর্ঘসূত্রিতারা কাটানোর জন্য কিছু ইনস্ট্যান্ট দাওয়াইয়ের কিন্তু প্রয়োজন আছে। তা না হলে কিন্তু সমাজের বুক থেকে এই ধরনের অপরাধগুলোকে মুছে ফেলা যাবে না, বা অপরাধীদের মনে এই ধারণাটা ঢোকানো যাবে না যে এই অন্যায়, অর্থাৎ যে নৃশংস অন্যায় বা অপরাধ তারা করতে চলেছে, সেই ঘটনার জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে। আজকে বারুইপুরে যেটা ঘটেছে, সেই ঘটনার যে খণ্ডচিত্রগুলো আমাদের চোখের সামনে আসছে, সেটা যেমনই নির্মম তেমনি পাশবিক তেমনি মর্মান্তিক। মানে আমি প্রথমে একবার বলেছিলাম যে পৃথিবীর কোনো ভাষাই নেই এই ঘটনাটাকে বা এই ধরনের ঘটনাগুলিকে মানে ডিসক্রাইব করার মতো। দেয়ার ইজ নো সাচ ল্যাঙ্গুয়েজ। আজকে কিছু বিরোধী নেতা মন্ত্রী, তারা মানে যারা প্রাক্তন সরকারের ইয়েতে ছিলেন, নেতামন্ত্রী ছিলেন, তারা বলছেন যে না, এখানে যোগী আদিত্যরাজের শাসন ব্যবস্থা চালু হলো বা উত্তরপ্রদেশ মডেল চালু হলো, কিন্তু উত্তরপ্রদেশ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই এনকাউন্টারের রেকর্ড আছে। মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই এনকাউন্টারের রেকর্ড আছে, এবং এই এনকাউন্টার কোনো নতুন ঘটনা নয়। আজকের দিনে বলা যায় যে আপনারা একটা জিনিস মনে করুন যে আজকে পশ্চিমবঙ্গে বিগত 10 বছরে যে খুন ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, সেখানে কতজন দোষী শাস্তি পেয়েছেন? সবাই তো বসে বসে দিব্যি আরামে জেলের ভাত খাচ্ছেন। তাদের পরিবারের যে হাহাকার, সন্তানহারা মা বাবার যে দুর্দশা বা দুঃখ বা হাহাকার বা তার চোখের জল মোছানোর জন্য আমাদের পূর্ববর্তী সরকারের কোনো সচেষ্টতা কিন্তু কারুর চোখে পড়েনি। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে তারা দোষীকে আড়াল করেছেন, কিছু কিছু ক্ষেত্রে যারা ধর্ষিতা হয়েছেন বা যারা নিগৃহীত হয়েছেন তাদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে, কিছু কিছু ক্ষেত্রে আবার দোষীদের সসম্মানে মুক্তির ব্যবস্থাও করা হয়েছে। সুতরাং আজকে যেটা ঘটলো সেটা কিন্তু আমাদের দেশের, আমাদের রাজ্যের মহিলাদের কাছে এটা একটা স্বস্তির ব্যাপার, কারণ তারা যে নিরাপত্তাটা এতদিন ধরে খুঁজছিলেন, সেই অন্ধকার রাস্তায় তারা কিছুটা আলোর দিশা পেলেন, এবং সেই সঙ্গে সঙ্গে তারা এই সংকেতটাও পেতে আরম্ভ করলেন যে তাদের নিরাপত্তার জন্য সরকার সবসময় তাদের পাশে থাকবে। তো এই যে ঘটনাটা ঘটে গেল, এই যে এনকাউন্টারের ঘটনাটা ঘটলো, এটার জন্য কিন্তু আমাদের আইন ব্যবস্থার একটা দীর্ঘসূত্রিতা বিশেষভাবে দায়ী। যে কারণে আমরা দেখেছি যে আরজিকর মামলায় যাকে ধরা হয়েছিল তার কিন্তু মৃত্যুদণ্ড হয়নি। এটা বিচারক এটাকে বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে ফেলতে চাননি। সেই রকমই যেসব মৃত্যুদণ্ডগুলো নিম্ন আদালতে ঘোষিত হয়েছে, সেই সব মৃত্যুদণ্ডগুলো কিন্তু এখনও কার্যকর হয়নি, কারণ উচ্চতর আদালতে সেই মামলাগুলো এখনও চলছে। সুতরাং একটা জিনিস বলাই যায় যে এই যে আইন ব্যবস্থার যে এই দীর্ঘসূত্রিতা, সেটা কিন্তু কাটাতেই হবে। সেটা না কাটালে কিন্তু মানুষের মনে যে ক্ষোভ বা নিরাপত্তাহীনতা, সেটা কিন্তু কাটিয়ে ওঠা যাবে না। আপনি বরুণ বিশ্বাসের ঘটনাটা মনে করুন, শুটিয়ার সেই প্রতিবাদী তরুণ যিনি প্রাণ হারিয়েছিলেন, তার সেই মর্মান্তিক মৃত্যু কিন্তু সারা রাজ্যকে সেই সময় নাড়িয়ে দিয়েছিল। তার এই ঘটনার ওপরে একটা সিনেমাও তৈরি হয়েছিল, কিন্তু তার দোষীদের কি শাস্তি হয়েছে? আমার তো মনে হয় না। কাজের সূত্রে আমি একদিন শুটিয়ায় গেছিলাম, সেদিন এই বরুণ বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। নিতান্তই গরিব পরিবারের একটি ছেলে। আমার ভাবতে আশ্চর্য লেগেছিল যে কি করে এই পরিবার থেকে উঠে আসা একটি ছেলে অমন প্রতিবাদের একটা কণ্ঠ হতে পারল। তাহলে মনে করুন কি সাহস ছিল তার মধ্যে। যদি বরুণ বিশ্বাস বেঁচে থাকতেন, তাহলে অন্তত কিছু মানুষ তো একটা আশ্রয় পেত, মাথার উপর একটা ছাতা ধরার মতো কাউকে পেত। তো সেই প্রতিবাদী কণ্ঠকেও কিন্তু গুলি করে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। তাই
আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এটা মনে হতেই পারে যে যেটা ঘটেছে, বারুইপুরে যেটা ঘটেছে সেটাকে আমরা সমর্থনই করব। কারণ ধর্ষকদের, অপরাধীদের, নারী নির্যাতনকারীদের আমাদের সমাজে কোনো জায়গা নেই। তাদেরকে আমাদের সমাজে বাঁচিয়ে রাখা মানে সমাজে একজন অপরাধীকে বাঁচিয়ে রাখা। তাদেরকে আমাদের সমাজে লালন পালন করে চলা মানে একজন অপরাধীকে আশ্রয় দেওয়া শুধু নয়, একটা অপরাধকে স্বীকৃতি দেওয়া। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এ পর্যন্তই রাখছি। আজকে আমার থাম্বনেইলে যে ছবিটা আছে সেই ছবিটা দেখে প্রথমে আমার একেবারে মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমিও একজন শিশুকন্যার পিতা। আমার মেয়ে যদিও এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক, সে একা একা চলাফেরা করে, কিন্তু সবসময় বাড়ি থেকে বেরোনো মাত্রই একটা ভয় কাজ করে, সে যতক্ষণ না ঠিকঠাক বাড়িতে ফিরছে। তো সেই কারণেই আমি বলবো যে সবাই তার কন্যা সন্তানের দিকে যত্ন নিন। সবাই আমাদের যাদের যাদের কন্যা সন্তান আছে বা সারা রাজ্যের কন্যা সন্তানদের জন্য আমরা একটা সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলি, তাদের জন্য উপযুক্ত নিরাপত্তা যাতে দেওয়া হয় সেই দিকটার ব্যাপারে আমরা চিন্তাভাবনা করি, সেই দিকটার ব্যাপারে আমরা সজাগ হই, সচেতন হই, এবং কোনোখানে যদি কোনো লুপহোলস থেকে থাকে বা কোনোখানে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেই গ্যাপটাকে যাতে দ্রুত তার নিষ্পত্তি করা যায় সেই মতো আমরা কাজকর্ম করব। সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং যদি আপনি দেখেন যে আপনার আশেপাশে কেউ কোনো ধরনের বিপদে পড়েছে তার দিকে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন। এবং সবশেষে তো একই অনুরোধ, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুত্বের হাতটি আমার দিকে বাড়িয়ে দেবেন। কারণ আমার মনে হয় যে আজকের সমাজে আমাদের যৌথভাবে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করাটা ভীষণভাবে দরকারি। তাহলে আজ এ পর্যন্তই, আজ আসছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।